সুপ্রিয় সুধী, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, এটি ডাক্তার ওয়াসিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা যেই দুজন মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, ডাক্তার ওয়াসিম এবং ওয়ালেদা, এনারা আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারের বাবা এবং মা। তাদের স্মৃতি সংরক্ষণে স্যার এই সেবামূলক প্রতিষ্ঠানটি করেছেন। তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমাদের ছোট ছোট আসলে উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলতে চাইলে অনেক কথা বলা যায়। আমরা সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলার চেষ্টা করব। প্রথমেই একটা প্রশ্ন যে রক্তচাপ বা ব্লাড প্রেশার কি? আমরা হাই ব্লাড প্রেশার বলছি না, আমাদের শুধু ব্লাড প্রেশার বলতে আসলে আমরা কি বুঝি? দর্শক, আমাদের শরীরে প্রতিটি কোষে সারা দেহে রক্তকে পৌঁছাতে হয়। কি কারণে পৌঁছাতে হয়? এই রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটি কোষে মানে আমাদের অত্যাবশ্যকীয় যে উপাদানটা, সেই অক্সিজেন পৌঁছে যেতে হবে এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য উপাদান যেগুলো শরীর থেকে বের করে দিতে হবে। পাশাপাশি শরীরের প্রতিটি কোষে পুষ্টি পৌঁছাতে হবে। এরকম কিন্তু রক্তের অনেক কাজ আছে। তো সেই রক্তটা সারা শরীরে কিভাবে পৌঁছায়? আমাদের সারা শরীরে প্রতিটি অংশে কতগুলো রক্ত নালী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার কতগুলোকে এখানে লাল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো ধমনী, আর কিছু নীল যেগুলো শিরা। ধমনী দিয়ে সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত যায়, আর শিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। এই যে পৌঁছানোর যে বিষয়টা থাকে, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড সেটা পাম্প হিসেবে কাজ করে। অর্থাৎ হার্ট যখন চাপ দেয়, তখন এই রক্ত বাহিকা দিয়ে সারা শরীরে পৌঁছায়। কিন্তু এই সারা শরীরে পৌঁছানোর জন্য কিন্তু একটা চাপের প্রয়োজন আছে। আর সেই বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক যে রক্তচাপটা দরকার, তাকেই কিন্তু ব্লাড প্রেশার বলা হয়। এটি না থাকলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। তাহলে তারপরে প্রশ্ন আসছে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আসলে কি? আমাদের আমরা বিভিন্ন বয়সী বিভিন্ন লিঙ্গের মানুষ আছি, পুরুষ মহিলা এভাবে করে আমরা মানুষজন আছি। তাদের বয়স এবং লিঙ্গ ভেদে একটা স্বাভাবিক রক্তচাপের মাত্রা কিন্তু রয়েছে। যদি দেখা যায় যে কখনো একজন ব্যক্তির রক্তচাপ সবসময় সেই স্বাভাবিকের থেকে বেশি থাকে, তাহলে কিন্তু তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। তবে যেটা বলছিলাম যে সব সময়ই বেশি থাকতে হয়, তাহলে কি কখনো কখনো আমাদের বেশি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যেমন আমরা যদি কখনো, যেমন আমি ধরেন যে হঠাৎ করে খুব দৌড়ি করে আসলাম বা এক্সারসাইজ করলাম, কিংবা আমার ঘুম হয়নি, আমি কোনো কারণে খুব চিন্তার মধ্যে আছি, আমি উত্তেজিত অবস্থায় আছি, এই অবস্থাতে কিন্তু স্বাভাবিকভাবেই রক্তচাপটা বেশি থাকে। তখন যদি আমরা রক্তচাপ মাপি, তখন কিন্তু সেটা স্বাভাবিকের থেকে বেশি পাওয়া যাবে। তার মানে কি আমি উচ্চ রক্তচাপের রোগী? তা কিন্তু না। আবার যখন আমরা বিশ্রাম নেই কিংবা ঘুমাই, সেই ঘুমন্ত অবস্থায় আমাদের রক্তচাপটা কিন্তু একটু কম থাকে। তখন কি আসলে আমরা লো ব্লাড প্রেশারে ভুগছি? এমনটাও কিন্তু না। তাহলে আমরা একটু সংক্ষেপে জেনে নেই যে আমাদের স্বাভাবিক রক্তচাপটা কেমন হবে। আমি যদি এই প্রশ্নটা করি, এই উত্তরটা কিন্তু আমাদের কম বেশি সবাই জানে, এবং তারা জানে, তাদের জানাটা এরকম যে 120/80। সবাই মনে করেন যে স্বাভাবিক রক্তচাপ বলতে 120/80 থাকতে হবে। এর নিচে যদি থাকে, তাহলে কিন্তু সবাই এটাকে আখ্যায়িত করে লো ব্লাড প্রেশার হিসাবে। এবং দেখা যায় যে আমাদের দেশে কোয়াক বা অপচিকিৎসা করে এরকম অনেকেই আছে। তারা তখন তাদেরকে বিভিন্ন রকম স্যালাইন, বেশি বেশি করে মাংস খান, ডিম খান, দুধ খান, এগুলো বলে। এবং আমরা যখন কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার ব্লাড প্রেশার কি স্বাভাবিক, তখন অনেকে বলে যে আমার ব্লাড প্রেশার আসলে লো ব্লাড প্রেশার। পরবর্তীতে আমরা ডাক্তাররা মেপে দেখি তার অনেক বেশি ব্লাড প্রেশার হয়ে গেছে, কারণ তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন, তিনি বেশি বেশি মাংস খেয়েছেন, দুধ খেয়েছেন, ডিম খেয়েছেন, এই অবস্থা হয়। তাহলে আমাদের জানতে হবে স্বাভাবিক রক্তচাপটা কিন্তু 120/80 বা তার বেশি না, বরং তার কম। যেটা উপরের বলা হয় আমাদের মেডিকেল ভাষায় সেটাকে সিস্টোলিক বলা হয়, আর নিচেরটাকে ডায়াস্টোলিক বলা হয়। উপরেরটা 120-এর নিচে থাকতে হবে এবং ডায়াস্টোলিকটা 80-এর নিচে থাকতে হবে। এটা আমাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় কারো যদি থাকে সিস্টোলিক 100, ডায়াস্টোলিক 70, তাহলে সেটাই তার জন্য স্বাভাবিক রক্তচাপ। এরপরে আসছে আমরা রক্তচাপ হাই ব্লাড প্রেশার তাহলে কখন বলবো? যখন সিস্টোলিক বা উপরেরটা যখন 140 বা তার বেশি হয়ে যাবে,
আর ডায়াস্টোলিকটা যখন 90 বা তার বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। তাহলে এই যে সিস্টোলিকটা 120 আর 140 মাঝখানে যে অংশটা থাকলো, কিংবা ডায়াস্টোলিকটা 80 থেকে 90, তাহলে 80 থেকে 90 এর মাঝখানেটা কি? এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার হয়ে যায়নি, কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকিতে আছে, অর্থাৎ উচ্চ রক্তচাপের পূর্বাবস্থা। তাহলে যেটা বলতে চাই যে আমাদের স্বাভাবিকটা মনে রাখতে হবে, সিস্টোলিক 120-এর নিচে এবং ডায়াস্টোলিকটা 80-র নিচে। উচ্চ রক্তচাপের উপসর্গ আসলে কি কি, মানে আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে কিনা? সত্যি কথা বলতে উচ্চ রক্তচাপকে একটা নীরব ঘাতক ব্যাধি বলা হয়। আর নীরব বলা হচ্ছে কি কারণে? যে সে সারা শব্দ করে না, সে আমাদেরকে খুব বেশি কষ্ট বুঝতে দেয় না, যার কারণে একে নীরব ব্যাধি বলা হয়। কিন্তু তারপরেও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাথার পিছনের দিকে একটু ব্যথা বা ঘাড় ব্যথা, একটু শরীরে খারাপ লাগা, ঘুম না আসা, বুকে চাপ লাগা, মাঝে মধ্যে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করলে আমরা দেখবো যে যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু কম বেশি আমরা সবাই কখনো না কখনো এরকম ক্লান্ত থাকলে বা পরিশ্রম হলে, ঘুম না হলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ফিল করি। যার কারণে এই সমস্যাগুলো হলেই যে আমাদের হাই ব্লাড প্রেশারে ভুগছে এমন কিন্তু না। অনেকে বলে যে আমার মাথাটা ব্যথা করছে, আমার বোধহয় প্রেশার হয়েছে, ডাক্তার সাহেব আমার প্রেশারটা দেখেন, বা অথবা পাড়ার কোনো ফার্মেসিতে চলে গেল বা কারোর কাছে গিয়ে বললো যে আমার প্রেশারটা দেখেন। আচ্ছা, তারপরে আসছে যে উচ্চ রক্তচাপ তো আমাদের হলো, যদি হয় এটা আসলে শরীরের কোথাকার ক্ষতি করে বা কি ক্ষতি হতে পারে? এটা কিন্তু যে শরীরের কোন একটা নির্দিষ্ট অংশের রোগ না। অনেকে মনে করেন এটা বোধহয় হৃদরোগ। ব্যাপারটা আসলে সরাসরি ওরকম না, এটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে। তার মধ্যে একটা অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে হার্ট। এই হার্টে যখন হচ্ছে আহ জটিলতা হিসেবে হার্ট অ্যাটাক হতে পারে, যেটা আমাদের অনেক সময় বুকে ব্যথা, শ্বাসকষ্ট দিয়ে প্রকাশ পায়। এছাড়া স্ট্রোক হতে পারে। যেমন আমাদের মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্কের রক্তনালীতে যদি আমাদের রক্ত জমাট বেঁধে যায় কিংবা রক্তনালী ছিঁড়ে যায়, যদিও আমাদের উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সাধারণত রক্তনালী ছিঁড়ে মাথায় রক্তক্ষরণ হওয়ার বিষয়টাই বেশি ঘটে। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের আরেকটি জটিলতা, যার ফলে স্ট্রোক হয়, যাকে ব্রেইন স্ট্রোক বলে অনেকে বলেন। এর ফলে আমাদের চোখের যে রেটিনা আছে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং হচ্ছে চোখের যে দৃষ্টিশক্তি সেটা কমে যায়, অনেকে অন্ধ হয়ে যেতে পারেন। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটি সংখ্যায় দুটি থাকে, সেই কিডনি, তাকেও সে আক্রান্ত করতে পারে। আমরা জানি যে এখন প্রচুর কিডনি রোগী যাদেরকে ডায়ালাইসিস করাতে হয়। এছাড়া যে হৃৎপিণ্ডটি রয়েছে সেটি বড় হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারে না, তখন তাকে হার্ট ফেইলিওর বলা হয়। আমাদের গর্ভাবস্থা একটা সাধারণ এটা কিন্তু কোনো অসুখ না, একটা জীবনের স্বাভাবিক একটা বিষয়, কিন্তু সেই জায়গাতে জটিলতা বয়ে আনতে পারে এই উচ্চ রক্তচাপ, যেটা এখানে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এমনকি গর্ভের সন্তান গর্ভপাত হয়ে যাওয়ার যে বিষয়টা বা অ্যাবর্শন হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আর সবকিছু মিলিয়ে একজন মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো, হঠাৎ করে স্ট্রোক করলো, আকস্মিক অকাল মৃত্যু হতে পারে। ইদানিং আমরা দেখি অনেক অল্প বয়সেও কিন্তু অনেকে মারা যান হঠাৎ করেই। তাহলে আমাদের জানা উচিত যে উচ্চ রক্তচাপ আসলে কি কারণে হয়, আমরা কি এমন পাপ করলাম যে আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে। এই কারণটা বলার আগে আমরা যদি একটু খেয়াল করি যে দেখুন এখন আমরা তো এখন হচ্ছে বহুতল ভবনে অনেকে থাকি, অনেকে যারা আহ, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, অনেকে গাদাগাদি করে স্লাম এরিয়াতে বা বস্তি এলাকাতে থাকেন। তো যেখানেই থাকুক, আপনি উচ্চবিত্ত দেখেন বা নিম্নবিত্ত দেখেন, প্রত্যেকটা জায়গায় যদি দেখা যায় সেখানে কিন্তু হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি, এই রোগগুলো দেখা যায়। তাহলে আমাদের তো জানা দরকার যে কি কারণে আমাদের হচ্ছে এই উচ্চ রক্তচাপটা হচ্ছে। এর কারণ কি আমরা জানতে পেরেছি? বহু বছর ধরে গবেষণা চলছে। সেই গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ 100 জন উচ্চ রক্তচাপের রোগী যদি আমরা নেই, তার মধ্যে 95 জন রোগীর ক্ষেত্রেই কোনো কারণ খুঁজে বের করা যায় না। অর্থাৎ তাদের ক্ষেত্রে কারণটা অজানাই থেকে যায় যে কেন তাদের উচ্চ রক্তচাপ হলো। আর বাকি 5% রোগীর ক্ষেত্রে এই কারণটা থাকে, যেমন কিছু কিডনির অসুখের জন্য এই উচ্চ রক্তচাপ হতে পারে, কিছু কিছু হরমোন জনিত রোগের কারণে হতে পারে, হার্টের জন্মগত রোগের কারণে হতে পারে, কিংবা আমরা অনেকে দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খাই,
জন্ম নিয়ন্ত্রণ যে বড়িগুলো আছে সেগুলো খাই, গর্ভাবস্থার কথা বলেছি, এইগুলো কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। কিন্তু এই যে 5% মানুষের যে কারণগুলো জানা যায়, সেটা জানতে গেলে কিন্তু অনেক অনেক পরীক্ষা লাগে, অনেক টেস্ট লাগে, যেগুলা অনেক সময় অনেক জায়গায় ফ্যাসিলিটিস থাকে না, কিংবা অনেকের সামর্থ্য থাকে না যে তারা এই টেস্টগুলো করবে। ফলে দেখা যাচ্ছে যে 95 ভাগ বলা হলেও দেখা যায় যে প্রায় 100 ভাগ মানুষের কাছাকাছি এই কারণটা অজানাই থেকে যায়। তাহলে এক তো গেল যে কারণ জানবো কি জানবো না, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমি কি উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি, আমি এখনো হাই ব্লাড প্রেশারের রোগী না, কিন্তু আমি কি ঝুঁকিতে আছি কিনা একটু জেনে নেওয়া যাক। তাহলে কতগুলো ঝুঁকি এখানে আমি দেখাচ্ছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে বয়স। তো বয়স বাড়ার সাথে সাথে হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি বাড়ে। এখন বলুন তো যে কার বয়স বাড়বে না? আমাদের সবার তো বয়স বাড়বে। কাজে সেই দিক থেকে চিন্তা করলে আমরা সবাই হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি। লিঙ্গর ক্ষেত্রে অর্থাৎ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সাধারণত পুরুষেরা একটু ঝুঁকিতে বেশিতে থাকে। এছাড়া পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারে যদি কারো হাই ব্লাড প্রেশারের রোগী থাকে তাদের ঝুঁকিটা বেশি। তো আমরা যদি খেয়াল করি আমাদের পরিবারের রক্তের সম্পর্কের মধ্যে প্রায় প্রতিটি পরিবারেই কিন্তু এরকম ইতিহাস আছে। মানসিক চাপের কথা বলা হয়, এটা নিয়ে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কেউ বলে হ্যাঁ কেউ বলে না। এছাড়া আমাদের খাদ্যাভ্যাস, দেখুন আমাদের এখনকার যে খাদ্যাভ্যাসটা, আমরা কিন্তু অনেকটাই ফাস্ট ফুডের প্রতি বা জাঙ্ক ফুড যেগুলো যেমন বিরিয়ানি, তারপরে বার্গার, কেক, মিষ্টি জাতীয় খাবার, আহ, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এই বিভিন্ন রকম যে খাবারগুলো খাই। এছাড়া আমরা অনেকে গরুর মাংস পছন্দ করি। তো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবারের মধ্যে কিন্তু আমরা নেই। আমাদের যে খাদ্যাভ্যাসটা সে খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়। কাজে সেই দিক থেকেও কিন্তু আমাদের ঝুঁকি বাড়ছে। যারা ধূমপান করেন তাদের ঝুঁকি, যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে, কিংবা যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি, যারা মদ পান করেন, যারা কর্মঠ না, শুয়ে বসে কাটান, যাদের, আমরা অনেকেই আছি বিশেষ করে যারা শিক্ষিত ডেস্ক জব করি, তারা কিন্তু অনেক পরিশ্রম করলেও আমাদের পরিশ্রমটা হয় মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম কম হয়। এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে আহ, শরীরের যে ওজন বেশি বলছে, অর্থাৎ যারা মোটা সোটা, বিশেষ করে আমরা কিন্তু অনেকে মোটা না কিন্তু আমাদের ভুঁড়িটা বড়, অর্থাৎ পেটের যে মেদ চর্বিটা বেশি, এটাও যাদের বেশি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশি। এছাড়া যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো আসছে। কাজে এগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু এগুলোর কোনো না কোনো একটা ঝুঁকি আছে। এবং যার ক্ষেত্রে ঝুঁকির সংখ্যা বাড়বে, তার কিন্তু ঝুঁকির হারটাও অনেক বেড়ে যাবে। অর্থাৎ কারো যদি দুটা ঝুঁকি থাকে, তার যতটা না হওয়ার সম্ভাবনা থাকবে, যার পাঁচটা আছে তার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো অনেক বেড়ে যাবে। তাহলে কিভাবে চিকিৎসা করবেন? চিকিৎসার ক্ষেত্রে যেই কারণগুলো আমরা দেখলাম, সেই কারণগুলো আমাদেরকে, যে ঝুঁকিগুলোকে কমিয়ে আনতে হবে। অর্থাৎ আমাদের জীবনধারার পরিবর্তন করতে হবে। অনেকে মনে করেন যে হাই ব্লাড প্রেশারের চিকিৎসা বোধহয় ওষুধ। হ্যাঁ, ওষুধ তো অবশ্যই আছে, কিন্তু দেখুন আমরা ওষুধটাকে সবার পরে রেখেছি। তার আগে আপনাকে জীবনধারার পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি ধূমপান করলে ধূমপান ছেড়ে দিতে হবে, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, খাবার দাবারের মধ্যে তেল, চর্বি, লবণ এগুলো কমিয়ে ফেলতে হবে, ফাস্ট ফুড এগুলো খাওয়া যাবে না, বরং সেই জায়গায় আপনাদেরকে শাকসবজি এবং মাছ, তারপরে ফলমূল, এই খাবারগুলো বেশি করে খেতে হবে। ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আহ, আমাদেরকে নিয়মিত একটু ব্যায়াম করতে হবে। অর্থাৎ প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট করে সপ্তাহে অন্তত 5 দিন এই ব্যায়ামগুলো করতে হবে। এবং তারপরে যেটা আসছে এগুলোতেও যদি নিয়ন্ত্রণ না হয়, তাহলে ওষুধ সেবন করতে হবে। শুধু ওষুধ দিয়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যাবে না বলেই এটা অভিহিত করা যায়। আপনি যদি ওষুধও খান, আপনাকে যে অন্যান্য নিয়ম কানুন গুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তাহলে চিকিৎসা তো হলো, আপনি আপনার নিয়ম কানুন মেনে চললেন, ওষুধ খেলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের জ্বর হয় বিভিন্ন রোগের কারণে, যেমন করোনা হচ্ছে এখন। করোনা কি ভালো হয়ে যায়? হ্যাঁ, ভালো হয়ে যায়। আমাদের কি হচ্ছে টাইফয়েড ভালো হয়ে যায়? হয়ে যায়। আমাদের কি হেপাটাইটিস ভালো হয়ে যায়? অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তাহলে আমাদের উচ্চ রক্তচাপ কি চিকিৎসা করলে ভালো হয়ে যায়? এটার উত্তর আসলে কি? এটার উত্তরটা অনেকটা এরকম যে উচ্চ রক্তচাপ আসলে সেই অর্থে ভালো হয়ে যায় না, কারণ আমরা তখন বলেছি যে 95% বা তারও বেশি ক্ষেত্রে আমরা জানি না যে কি কারণে উচ্চ রক্তচাপটা হচ্ছে। সে কারণে আমাদের এটা ভালো হয় না। যদি আমরা কোনো কারণ খুঁজে বের করতে পারি, মনে করেন একজন হচ্ছে যে
গর্ভবতী, সেই সময় তার রক্তচাপ বেশি হলো, তাহলে তার যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তারপরে সম্ভাবনা আছে যে তার রক্তচাপটা স্বাভাবিকে চলে আসবে। কিন্তু সাথে সাথে এটাও বলি, যার গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হয়েছে তার পরবর্তীতে পার্মানেন্ট যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার কিন্তু ঝুঁকি আছে। আর 95% বা তার বেশি ক্ষেত্রে তো আমরা দেখছি যে এর কোনো কারণই জানা যায় না, ফলে দেখা যায় যে আমাদেরকে এর চিকিৎসাটা চালিয়ে যেতে হয়, এটাকে ভালো হয় না। যেমন ডায়াবেটিস রোগটা, এটাও কিন্তু ভালো হয় না। আপনি আপনার শরীর ব্যায়ামের মাধ্যমে, খাবার দাবার কন্ট্রোলের মাধ্যমে, ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারেন। যাদের অ্যাজমা আছে সেই রোগটাও কিন্তু একেবারে সেরে যায় না, আপনি ওষুধপত্র ব্যবহার করার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ঠিক একইভাবে হাই ব্লাড প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাহলে আমরা কি করব? কেন এইটা হচ্ছে যে আমরা করব? কারণ উচ্চ রক্তচাপ আপনাকে শারীরিক তেমন অসুবিধা না করলেও ভিতরে ভিতরে আপনার ক্ষতি করছে। ফলে কি হচ্ছে? আপনি অন্ধ হয়ে যেতে পারেন, আপনি এরকম হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় থাকতে পারেন। এখান থেকে বেঁচে ওঠার পরে আপনার স্বাভাবিক কর্মময় জীবনে ফিরে যাওয়াটা খুবই কঠিন। কিংবা হঠাৎ করে আপনি মৃত্যুবরণ করতে পারেন, শুধু আপনি কেন, আপনার পরিবারের যদি কেউ আক্রান্ত থাকে তার ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটতে পারে। কিংবা আপনি স্ট্রোক করে হঠাৎ এরকম প্যারালাইসিস অবস্থাতে আপনার জ্ঞান নেই, আপনি মুখে নিজে খেতে পারেন না, নিজের যে স্বাভাবিক কাজকর্ম সেটা করতে পারেন না, এই অবস্থায় কিন্তু আপনি চলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং আমরা যারা এর মধ্যে আক্রান্ত হইনি তারা আমরা চেষ্টা করব আমরা যেন আক্রান্ত না হই। সে কারণে আক্রান্ত হওয়ার আগে থেকে আমাদেরকে যেই নিয়ম কানুনগুলোর কথা বললাম, আমি এটা রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তেল, চর্বি, ফাস্টফুড, লবণ এগুলো কম খেতে হবে, চিনি কম খেতে হবে, আমাদেরকে শাকসবজি, ফলমূল এগুলো বেশি খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান, মদ পান এই অভ্যাসগুলো থাকলে এগুলো বাদ দিতে হবে। এবং আমাদের মাঝে মধ্যে বয়স হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে এটা চেক আপ করে দেখতে হবে যে আমি হাই ব্লাড প্রেশারে ভুগছি কিনা। দর্শক, আমি আজকের যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের কথা বলেছিলাম, আমাদের কিন্তু এবারের একটা থিম আছে বা প্রতিপাদ্য বিষয় আছে। সেই প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে মেজার ইওর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ আপনাকে আপনার ব্লাড প্রেশারটা পরিমাপ করাতে হবে, অবশ্যই যাকে তাকে না, নিয়ম মেনে পরিমাপ করতে হবে সঠিকভাবে। তারপরে আপনার যদি এখনো হাই ব্লাড প্রেশার না হয়ে থাকে তাহলে নিয়ম মানতে হবে, যদি হাই ব্লাড প্রেশার হয়ে যায় নিয়ম মানার পাশাপাশি ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে, এবং আপনার যে জীবনটা, এই জীবনটা কিন্তু বড় হওয়ার, বেশি দিন বাঁচার, সুস্থভাবে বাঁচার সম্ভাবনা তৈরি হবে। আর আমাদের হাইপারটেনশন সেন্টার রংপুরের কিন্তু উদ্দেশ্য এটাই যে মানুষজন যেন নিয়মিত স্বল্প খরচে এই রোগটার সেবা পায়, চিকিৎসা পায়, এবং পাশাপাশি যে তাদের সচেতন আমরা করতে পারি সেই জন্য এই প্রতিষ্ঠান 2008 সালের 14ই নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে কাজ করে যাচ্ছে। এবং এইখানে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা পাশাপাশি আমাদের অন্যান্য যেমন ডায়াবেটিস এই ধরনের রোগীরা রেজিস্ট্রেশন করে, আমি এখানে একটা ফ্লোচার্ট দেখাচ্ছি যে কেউ যদি এই রোগগুলোতে আক্রান্ত হন এই প্রতিষ্ঠানে এসে তারা নিবন্ধন করতে পারেন। তখন তাদের রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়, ছবি তোলা হয়, এই রোগ সম্পর্কে তাদেরকে কাউন্সিলিং করা হয় যে কিভাবে চললে, কি কাজ করলে তারা সুস্থ থাকবে। তারপরে আমাদের ডাক্তাররা রয়েছেন, সিনিয়র মেডিকেল অফিসার এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, এবং আমাদের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারও অনলাইনে অফলাইনে তার কর্মময় জীবনের পাশাপাশি কিন্তু প্রত্যেকেই খুব আন্তরিকভাবে এই রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে। এবং প্রথম দিন রোগীদেরকে একটি তথ্য ও প্রেসক্রিপশনের পাতা সম্বলিত একটা বই প্রদান করা হয়। প্রথম দিনের সম্পূর্ণ ফি সবকিছু মিলে 50 টাকা। এবং পরবর্তীতে এই রোগীটা যখনই হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস কিংবা তিনি যদি আমাদের নিবন্ধিত সদস্য হন, অন্য কোনো অসুখ বিসুখ নিয়ে আমাদের এখানে চিকিৎসার জন্য আসেন, তখন প্রতিবার মাত্র 40 টাকার বিনিময়ে, যেটা এই সময়ে খুব নগণ্য একটা ফি, এই সীমিত ফি এর মাধ্যমে তারা কিন্তু রেগুলার চেক আপ করতে পারেন। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা এই যে প্রায় এক যুগের মতো আমরা আছি এই প্রতিষ্ঠানে, এখন আমাদের কাছাকাছি প্রায় 26,000 মানুষ এই প্রতিষ্ঠানে নিবন্ধিত হয়ে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।